বাংলাদেশকে এমন এক যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে যাকে পাকিস্তান রাফায়েল কিলার বলে। যদি গুঞ্জন সত্যি হয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের আকাশে দেখা যেতে পারে চীনের সবচেয়ে আলোচিত যুদ্ধ বিমান J-10CE। কিন্তু এই বিমান কি আসলেই এত শক্তিশালী? আর কেন এটিকে ঘিরে ভারত, পাকিস্তান ও চীনের কৌশলগত হিসাব এত জটিল হয়ে উঠছে? প্রশ্ন অনেক, উত্তর জানতে চাই। প্রেক্ষাপটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনজুরুল করিম। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কিছুদিন পর থেকেই তার প্রথম রাষ্ট্রীয় সফর নিয়ে আলোচনা শুরু হয়। প্রথম বিদেশ সফরে কোন দেশে যাচ্ছেন তিনি, ভারত নাকি চীন? এই একটা প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে ভূ রাজনীতির আরো হাজারো প্রশ্ন। শেষ পর্যন্ত তিনি চীনেই গেলেন, তবে সেটা ভায়া মালয়েশিয়া। খুব ভালো একটা কৌশল বা পদক্ষেপ বটে। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে গুঞ্জন উঠেছে যে চীন থেকে J-10CE যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেও একটি দুটি নয়, একেবারে 2 ডজন। 2025 সালে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা যখন চরমে, তখনই এই চীনা যুদ্ধ বিমান আলোচনায় আসে। পাকিস্তানের হাতে থাকা এই বিমানটিকে অনেকেই চীনের F-16 হিসেবে বলতে শুরু করেন। আর এখন গুঞ্জন উঠেছে যে বাংলাদেশও নাকি এই বিমান কিনতে যাচ্ছে। যদি সত্যি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে J-10CE যোগ হয়, তাহলে সেটা শুধু নতুন যুদ্ধ বিমান হবে না, এর মাধ্যমে বদলে যেতে পারে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার দর্শন, সামরিক ভারসাম্য এবং আঞ্চলিক কূটনীতির কিছু সমীকরণও। কিন্তু প্রশ্ন হলো, J-10CE আসলেই কতটা শক্তিশালী? বাংলাদেশ কেন এই বিমান চায়? ভারত, চীন, পাকিস্তান এই ত্রিভুজের মধ্যে এর ভূ রাজনৈতিক অর্থ কী? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের জন্য এটাই কি সেরা পছন্দ? চলুন শুরুতেই এই J-10CE যুদ্ধ বিমান সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। জানতে হবে এর সাথে ভূ রাজনীতির কি সম্পর্ক। J-10CE হলো চীনের তৈরি একটি 4.5 জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট। এটি তৈরি করেছে চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন। আর যুদ্ধ বিমানের নামের সাথে যে CE, তার অর্থ হলো এক্সপোর্ট ভার্সন, অর্থাৎ বিদেশি ক্রেতাদের জন্য তৈরি সংস্করণ। এই যুদ্ধ বিমান অনেকটাই F-16 এর মতো দেখালেও এর ভেতরের প্রযুক্তি একে অন্য যুদ্ধ বিমানের থেকে আলাদা করেছে। সহজ ভাষায় বলতে গেলে এই যুদ্ধ বিমানের পাইলট শত্রু বিমানকে চোখে দেখার আগেই তাকে শনাক্ত করে আক্রমণ করতে পারেন। আধুনিক আকাশ যুদ্ধে এটি একটা বিরাট অ্যাডভান্টেজ। এই সুবিধার পাশাপাশি আরও একটি সুবিধার কারণে J-10CE যুদ্ধ বিমান বেশি আলোচনায়। J-10CE যুদ্ধ বিমানের সবচেয়ে আলোচিত অস্ত্র হলো PL-15 মিসাইল। অনেক সামরিক বিশ্লেষক একে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর BVR মিসাইলগুলোর একটি বলে মনে করেন। এই মিসাইলের পাল্লা প্রায় 200 কিলোমিটার বা তারও বেশি বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। অর্থাৎ ঢাকা থেকে কুমিল্লা বা ঢাকা থেকে বগুড়া পর্যন্ত দূরত্বের কাছাকাছি। তার মানে এই যুদ্ধ বিমান শুধু মিসাইলই ছোড়ে না, প্রথমেই শত্রুকে খুঁজে বের করে, অনুসরণ করে, তারপর আঘাত করে। J-10CE যুদ্ধ বিমানের বিশেষ রাডার আর PL-15 মিসাইলের সমন্বয় এই পুরো প্রক্রিয়াটিকে অনেক শক্তিশালী করে। একবার ভাবুন, শত্রু বিমান আপনাকে দেখতে পাওয়ার আগেই আপনি তাকে লক্ষ্যবস্তু বানিয়ে ফেলতে পারেন। J-10CE যুদ্ধ বিমান কেনা নিয়ে যখন কথা হচ্ছে, তখন শুরুতেই বাংলাদেশ বিমান বাহিনীর বাস্তবতাটাও জেনে নেওয়া দরকার। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য বলছে বাংলাদেশ বিমান বাহিনীর বড় অংশ এখনো F-7 সিরিজের উপর নির্ভরশীল।
বর্তমানে সচল এবং প্রশিক্ষণ স্কোয়াড্রন মিলিয়ে প্রায় 35 থেকে 36টি F-7 যুদ্ধ বিমান আছে বাংলাদেশ বিমান বাহিনীতে। প্রায় 3 দশকে এই বিমানগুলো চীন থেকে কেনা হয়েছে বলে জানা গেছে। বিমান বাহিনীতে বর্তমানে মোট 8টি MiG-29 যুদ্ধ বিমান আছে বলেও জানা যায়। এই বিমানগুলো দীর্ঘদিন দেশের আকাশ রক্ষা করেছে, কিন্তু বাস্তবতা হলো এগুলো এখন প্রযুক্তিগতভাবে পুরনো। এর বিপরীতে প্রতিবেশী দেশ ভারতের কাছে আছে রাফায়েল Su-30 MKI, মিরেজ 2000, এমনকি মিয়ানমারও আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই নতুন মাল্টি রোল ফাইটার জেট খুঁজছে, আর সেখানেই আলোচনায় চীনের J-10CE যুদ্ধ বিমান। বাংলাদেশ যদি চীনের কাছ থেকে J-10CE যুদ্ধ বিমান কেনে, তবে দক্ষিণ এশিয়া এবং বঙ্গোপসাগর অঞ্চলের সামরিক ও ভূরাজনৈতিক সমীকরণে বড় কিছু পরিবর্তন আসতে পারে। 1. বঙ্গোপসাগরে শক্তির ভারসাম্য। কক্সবাজার ও বরিশালের মতো কৌশলগত বিমান ঘাঁটিগুলোতে এই 4.5 জেনারেশনের ফাইটার জেট মোতায়েন করা হলে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জল সীমায় বাংলাদেশের সামুদ্রিক আকাশ প্রতিরক্ষার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বঙ্গোপসাগরের ব্লু ইকোনমি রক্ষা এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোকে আকাশ থেকে শক্তিশালী সুরক্ষা দিতে এটি সাহায্য করবে। 2. বাংলাদেশ বিমান বাহিনী উন্নত AES রাডার এবং দূরপাল্লার মিসাইল সমৃদ্ধ J-10CE বিমান লালমনিরহাট বা ভারতের সীমান্তবর্তী বিমান ঘাঁটিগুলোতে মোতায়েন করলে তা দিল্লির কৌশলগত চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। 3. পাকিস্তান বিমান বাহিনী এরই মধ্যে J-10CE যুদ্ধ বিমান ব্যবহার করছে। বাংলাদেশও একই বিমান কিনলে চীনের তৈরি উন্নত প্রযুক্তির এই যুদ্ধ বিমান ইকোসিস্টেমে বাংলাদেশ সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে। কিছু ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকের মতে এটা এক ধরনের কৌশলগত বেষ্টনী হিসেবে দেখা হতে পারে। 4. বেইজিং এর সাথে দীর্ঘমেয়াদী সামরিক ও প্রযুক্তিগত নির্ভরতা তৈরি হবে। চীন থেকে যুদ্ধ বিমান কেনা মানে কেবল বিমান আনা নয়, বরং আগামী কয়েক দশকের জন্য রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ এবং পাইলট প্রশিক্ষণের জন্য চীনের উপর একটি দীর্ঘমেয়াদী নির্ভরতা তৈরি হওয়া। এর ফলে ঢাকা ও বেইজিং এর দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এখানে একটা তথ্য দিয়ে রাখি, J-10CE যুদ্ধ বিমান নিয়ে আলোচনা শুরু হওয়ার কয়েক মাস আগেই বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক যোগাযোগ বৃদ্ধির খবর সামনে আসে। যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য সিমুলেটর, সহযোগিতা সহ কয়েকটি উদ্যোগ তখন বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে। প্রশ্ন উঠতে শুরু করে, এ কি কেবল প্রশিক্ষণ সহযোগিতা, নাকি দক্ষিণ এশিয়ার আকাশে নতুন কোনো প্রতিরক্ষা সমীকরণের সূচনা? চীন থেকে যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্তের সাথে অনেক জটিল ভূ রাজনৈতিক সমীকরণও আছে। চাইলাম আর চীন থেকে যুদ্ধ বিমান কিনলাম, এমন পানির মতো সহজ নয় ব্যাপারটা। এর সাথে ইউরোপ আছে, আমেরিকা আছে, প্রতিবেশী দেশগুলো আছে, প্রত্যেকেরই আলাদা হিসাব নিকাশ আছে। সবকিছুকে সমন্বয় করে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে। এখানেই প্রশ্ন এসে যায়, দড়ি একদিকে টানতে অন্যদিকে ছিঁড়ে যাবে কিনা? তাহলে দড়ি যাতে না ছেড়ে তার জন্য কোন কৌশল বাংলাদেশের? বাংলাদেশ তার সামরিক আধুনিকায়নে কেবল চীনের উপর নির্ভর করছে এমনটা নাও হতে পারে। শুধু চীন থেকে নয়, বিমান বাহিনী একই সাথে ইতালির কাছ থেকে ইউরোফাইটার টাইফুন নামের যুদ্ধ বিমান কেনার জন্য লেটার অফ ইন্টেন্ট সই করেছে বলে জানা গেছে। এমনকি পাকিস্তান থেকে JF-17 ব্লক 3 কেনার বিষয়টিও আলোচনায় আছে। এমন পরিকল্পনায় আসলে কি হবে? কূটনৈতিক ভারসাম্য। বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় প্রযুক্তির ইউরোফাইটার পাশাপাশি চীনা প্রযুক্তির J-10CEর মিশ্রণ ঘটিয়ে বাংলাদেশ মূলত ইউরোপ ও চীনের মধ্যকার ভূ রাজনৈতিক দ্বন্দ্বে নিজের নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছে। আর আমেরিকা থেকে 14টি বোয়িং বিমান কেনার কারণে আমেরিকা হয়তো শান্ত থাকলেও থাকতে পারে।
চীন থেকে জে-10C যুদ্ধবিমান, ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন কেনার সিদ্ধান্তকে বলা হচ্ছে হাই লো মিক্স স্ট্র্যাটেজি। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনায় 10টি ইউরোফাইটার টাইফুন এবং 20 বা 24টি জে-10C ফাইটার জেটের সমন্বয়ে এই ভারসাম্যপূর্ণ কৌশলটি বাস্তবায়ন করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে এমন পরিকল্পনার আলোচনা রয়েছে, তবে চূড়ান্ত চুক্তির বিষয়টি এখনো প্রকাশ্যে নিশ্চিত হয়নি। এই কৌশল কিভাবে কাজ করবে সে সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। প্রথমত হাই এন্ড কোয়ালিটি ইউরোফাইটার টাইফুনের কথা বলি। ইউরোপীয় প্রযুক্তির এই 4.5 জেনারেশন ফাইটার জেটটি মূলত আকাশে আধিপত্য বিস্তার এবং দীর্ঘ পাল্লার স্ট্র্যাটেজিক স্ট্রাইকের কাজে ব্যবহৃত হবে। এর শক্তিশালী ইঞ্জিন, রেঞ্জ এবং ন্যাটো গ্রেড সমরাস্ত্র শত্রু সীমার গভীরে আঘাত হানতে সক্ষম। এরপর আছে লো বা মিড এন্ড কোয়ালিটির জে-10CE যুদ্ধবিমান। চীনের তৈরি এই 4.5 জেনারেশন ফাইটার জেট হবে বিমান বাহিনীর মূল চালিকা শক্তি বা ওয়ার্কহর্স। এটি মূলত দেশের আকাশ সীমা পাহারা দেওয়া, ক্ষিপ্র ইন্টারসেপশন, কমব্যাট, এয়ার প্যাট্রোল এবং বঙ্গোপসাগরে মেরিটাইম স্ট্রাইকের মতো দৈনন্দিন ও দ্রুত মোতায়েনযোগ্য মিশনে কাজ করবে। এই কৌশলের আরও কয়েকটি বৈশিষ্ট্য আছে, যেমন ধরুন বাংলাদেশ যদি কেবল পশ্চিমা বা কেবল চীনা বিমানের উপর নির্ভর করত, তবে কোনো ভূ রাজনৈতিক সংকটে নিষেধাজ্ঞা বা যন্ত্রাংশ সরবরাহ বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে হতো। আবার ইউরোপ ও চীনের প্রযুক্তির এই হাই লো মিক্স ডক্ট্রিন বিমান বাহিনীকে একটি কৌশলগত স্বাধীনতা দেয়। এক পক্ষ সরবরাহ বন্ধ করলেও অন্য পক্ষের বিমান দিয়ে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে। এখানে আরেকটি প্রশ্ন যোগ হতে পারে। অনেকে প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশ কেন F-16 কিনছে না, কেন রাফায়েল কিনছে না? এই দুটি প্রশ্নের উত্তরে আছে অর্থনীতি এবং রাজনীতির হিসাব নিকাশ। রাফায়েল যুদ্ধবিমানের দাম অনেক বেশি। কেবল বিমান কিনলেই তো হয় না, লাগে অস্ত্র, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ, লাগে উপযুক্ত অবকাঠামো। সব মিলিয়ে খরচ কয়েক গুণ বেড়ে যায়। একই কথা F-16 এর বেলায়ও খাটে। তার বিপরীতে জে-10CE তুলনামূলকভাবে কম ব্যয়বহুল। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আর সেটা হলো ভূ রাজনীতির খেলা। কারণ আন্তর্জাতিক রাজনীতি আর কূটনীতির খেলায় যুদ্ধবিমান কখনোই শুধুই যুদ্ধবিমান নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। দক্ষিণ এশিয়ায় প্রভাব বাড়াতে সবকিছুই করছে চীন। বাংলাদেশ চীনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদারও বটে। বন্দর, অবকাঠামো, বিদ্যুৎ, সেতু, অনেক বড় প্রকল্পেই চীনের উপস্থিতি আছে। এখন যদি বাংলাদেশের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানও চীনের হয়, তাহলে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে। আবার দীর্ঘদিন বিশ্বের অস্ত্রবাজারে আধিপত্য ছিল আমেরিকা, রাশিয়া এবং ইউরোপের, কিন্তু জে-10CEর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে চীন এখন নিজেকে শুধু অস্ত্র উৎপাদনকারী নয়, অস্ত্র রপ্তানিকারক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। বাংলাদেশ যদি জে-10CE কেনে, তাহলে সেটি শুধু বাংলাদেশের সিদ্ধান্ত হবে না, এটি হবে চীনের সামরিক শিল্পের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারিক রহমান ইজ ইন চায়না। ভারতের হিসাব নিকাশ বাদ দিলে এই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে কোনো সামরিক প্রতিদ্বন্দ্বিতা নেই। দুই দেশের সম্পর্কও বহুস্তরীয়। তবে প্রতিটি দেশই প্রতিবেশীর সামরিক সক্ষমতার দিকে নজর রাখে। প্রধানমন্ত্রীর চীন সফরের ফলাফলের উপর গভীর ও তীক্ষ্ণ নজর রাখছে ভারত। এনডিটিভির অন্তত দুটি প্রতিবেদনে এই বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রথমত, তারা বলেছে ভারত এই সফরের দিকে সূক্ষ্ম নজর রাখছে। দ্বিতীয়ত, চীন থেকে যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ যদি লালমনিরহাট বিমান ঘাঁটিতে মোতায়েন করে, তাহলে তার ভূ রাজনৈতিক প্রভাব কি হবে তা বিশ্লেষণ করেছে। তৃতীয়ত, তারা বলেছে চীনের ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। It seems Dhaka is sinking deeper into China's debt trap diplomacy. এবার কথা বলি
পাকিস্তান ফ্যাক্টর নিয়ে। জে-10C যুদ্ধবিমানের বিদেশি ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম পাকিস্তান। পাকিস্তান এই বিমানকে প্রায়ই রাফায়েল কিলার হিসেবে উপস্থাপন করে। এখানেই জানা দরকার কেন পাকিস্তান জে-10C কিনেছিল। 2019 সালের বালাকট এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান বুঝতে পারে যে ভারতের হাতে শিগগিরই রাফায়েল আসছে। ফ্রান্সের তৈরি রাফায়েল ছিল দক্ষিণ এশিয়ায় একটি গেম চেঞ্জার। এর জবাবে পাকিস্তান চীনের কাছ থেকে 25টি জে-10CE যুদ্ধবিমান কেনে। এখন জানতে চাই পাকিস্তান কেন চীনের জে-10CE যুদ্ধবিমানকে রাফায়েল কিলার বলছে। এর মূল কারণ বিমান নয়, মিসাইল। আগেই বলেছি, যদি জে-10CE যুদ্ধবিমান আগেই শত্রুকে শনাক্ত করতে পারে এবং PL-15 মিসাইল আগেই ছুটতে পারে, তাহলে রাফায়েলও ঝুঁকিতে পড়বে। সেখান থেকেই রাফায়েল কিলার শব্দটির জন্ম। আবার 2025 সালে জে-10CE যুদ্ধবিমান দিয়ে ভারতের রাফায়েল ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। এই কারণেও জে-10CE যুদ্ধবিমানকে রাফায়েল কিলার বলতে পারে পাকিস্তান। তবে পাকিস্তান এই চীনা যুদ্ধবিমানকে রাফায়েল কিলার বলে রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণে যতটা প্রচার করেছে, বাস্তব সামরিক বিশ্লেষণ তার চেয়ে কিছুটা বেশি সতর্ক। এখন বাংলাদেশের যখন চীন থেকে জে-10CE যুদ্ধবিমান কেনার কথা উঠছে, তখন নিশ্চিতভাবেই পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে, যেমন রক্ষণাবেক্ষণ ব্যয়, অপারেশনাল সক্ষমতা, পাইলট প্রশিক্ষণ, যুদ্ধ প্রস্তুতি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ পাকিস্তান এই যুদ্ধবিমানের অনেকটা বাস্তব পরীক্ষাগার হিসেবে কাজ করেছে। জে-10CE যুদ্ধবিমান নিয়ে আলোচনা করতে গেলে এর ঝুঁকির দিকটাও বলতে হবে। প্রথমত, বাংলাদেশ যদি একটি নির্দিষ্ট দেশের অস্ত্রের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে সরবরাহ ব্যবস্থায় ঝুঁকি তৈরি হতে পারে। দ্বিতীয়ত, আধুনিক যুদ্ধবিমান কেনা মানে শুধু বিমান কেনা নয়, এর সঙ্গে যুক্ত হয় পুরো একটি ইকোসিস্টেম, রাডার, অস্ত্র, প্রশিক্ষণ, সফটওয়্যার আপডেট সহ সবকিছু। তৃতীয়ত, যুদ্ধবিমান কিনলেই শক্তিশালী বিমান বাহিনী তৈরি হয় না, লাগে দক্ষ পাইলট, আধুনিক কমান্ড সিস্টেম এবং সমন্বিত প্রতিরক্ষা কাঠামো। যদি বাংলাদেশ সত্যি জে-10CE যুদ্ধবিমান সংগ্রহ করে, তাহলে এটি হবে বিমান বাহিনীর ইতিহাসে অন্যতম বড় আধুনিকায়ন। এটি শুধু নতুন বিমান নয়, এটি হবে একটি নতুন সক্ষমতা, একটি নতুন প্রযুক্তিগত যুগে প্রবেশ এবং আকাশ প্রতিরক্ষার নতুন দর্শন। বাংলাদেশ তখন প্রথমবারের মতো এমন একটি প্ল্যাটফর্ম পাবে যা দীর্ঘ পাল্লার আধুনিক আকাশ যুদ্ধ পরিচালনায় সক্ষম। সবশেষে একটা কথা বলি, এত বড় উদ্যোগ সাথে সাথে বাস্তবায়ন হয় না। তার মানে আজ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিলাম আর আগামীকালই তা ডেলিভারি হয়ে গেল, বিষয়টা এমন নয়। উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সফরে হয়তো একটা সমঝোতা হতে পারে, তারপর দুই দেশের কারিগরি দল অনেক কিছুই যাচাই বাছাই করবে। দুই পক্ষ একমত হলে একটা চুক্তি হবে, তারও কয়েক বছর পর হয়তো প্রোডাক্ট বা যুদ্ধবিমান ডেলিভারি হবে। এসব হলেই বাংলাদেশের ভবিষ্যৎ আকাশ শক্তির গল্প রচিত হবে। এ ব্যাপারে কোনো প্রশ্ন আছে আপনার?